প্রফেসর ইউনূস অবশেষে একটা সত্যিকারের ভালো অ্যাপয়েন্টমেন্ট দিলেন। এদিকে আবার পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চূড়ান্ত সুখবর, আওয়ামী লীগের জন্য আবারও কয়েক দফা কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ। আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে কয়েক ধাপ এগিয়ে গেল। অন্যদিকে গতকাল রাতে আবারও শেখ হাসিনার ফোন কল ভাইরাল হয়েছে। সেখানে তিনি স্পষ্ট বলেছে যে কোনো সময় ক্ষমতা ফিরে দিতে পারে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর একদিকে নতুন স্বাধীনতার অনুভূতিতে জেগেছে মানুষ, অন্যদিকে বেড়ে গেছে বৈষম্যহীন দেশ গঠনে তাদের আশা আকাঙ্ক্ষা। সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন দেন। যদি বলেছে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচন। খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সারা বাংলাদেশে আজকে সব মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে আজকে তাদের সাথে, সারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন নিউজ ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা কিন্তু সত্যি হতে চলেছে। সেই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ কি হবে না হবে না সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলেছে গোলাম মাওলানা রনি সাহেব। সেই বিষয়গুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে বিস্তারিতের মাধ্যমে। আশা রাখবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি দেখি ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন। খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সারা বাংলাদেশে আজকে সব মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে আজকে তাদের সাথে, সারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, সারা বাংলাদেশের মানুষের সাথে বাটপারি করা হচ্ছে। তাই আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ সব জায়গার মধ্যে রব তুলেছে। সেই রব কি? নব্য মুস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ বাটপার। নব্য মুস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ দেশ স্যার। সারা বাংলাদেশে আজকে মানুষ এই প্রতারকদের, নব্য মুস্তাক, খন্দকার মুস্তাক, আসিফ নজরুল এবং আসিফ নাহিদ, ওদেরকে জানে যে ওরা প্রতারক, ওরা বাটপার, ওরা বন্ড। এরা এদেশের ছাত্র সমাজের সাথে, এদেশের ছাত্র জনতার সাথে ওরা প্রতারণা করেছে, চিটারি করেছে, বাটপারি করেছে। কিসের জন্য করেছে? ক্ষমতার লোভে, ক্ষমতায় যাওয়ার জন্য এবং আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য। আজকে দেখেন যে সারা বাংলাদেশে যে আজকে মানুষ, সব জায়গার মধ্যে মানুষ ফুঁসে উঠছে। কেন ফুঁসে উঠছে? কেন তারা প্রতারক? কিভাবে প্রতারণা করেছে এই দেশে? দেখেন যে কোটা বিরোধী আন্দোলনে ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছিল কিসের জন্য? একটি বৈষম্যবিহীন নিয়োগের জন্য, বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য। আজকে কি হচ্ছে এর বিপরীতে? যে সারা বাংলাদেশের ছাত্র সমাজ, আজকে প্রিয় সারা বাংলাদেশের ছাত্র সমাজ, আজকে আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। আপনারা কি জানেন, আপনারা কি খবর রেখেছেন যে বাংলাদেশে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একটি পরীক্ষা হয়, সেই পরীক্ষার মধ্যে যাচাই বাছাই শেষে নিয়োগ প্রদান করা হয়। আপনারা কি জানেন, আপনারা কি খবর আছে যে বাংলাদেশে এখন হচ্ছেটা কি? এই সমন্বয়কারীদের সাথে যারা কাজ করছে, ক্যাডার হিসাবে যারা কাজ করতেছে, এই সমন্বয়কারীদের যারা আসিফ নাহিদ এবং আসিফ নজরুলদের ক্যাডার হিসাবে যারা পরিচিত এবং জামাত শিবিরের যারা ক্যাডার, তাদেরকে সারা বাংলাদেশে গোপনে নিয়োগ দেওয়া হচ্ছে। 64,000 নাকি এই পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে কোন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া। আপনারা কি কোথাও কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছেন? পুলিশে বা কোথাও কিভাবে নিয়োগগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় কিভাবে নিয়োগগুলো হচ্ছে, আপনারা কি কারো কাছে কোন খবর আছে, তথ্য আছে, ইনফরমেশন আছে? নাই। সারা বাংলাদেশে ক্যাডার বাহিনী তৈরি করা হচ্ছে তাদের নিজস্ব লোক দিয়ে, নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া। সারা বাংলাদেশের নিয়ম প্রথা ভেঙে, বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, নিয়োগের যে নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলো বাদ দিয়ে তারা পার্সোনালি যারা এই কোঠা আন্দোলনে তাদের ক্যাডার হিসাবে কাজ করেছে এবং এখন কাজ করছে, তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে কি আপনাদের সাথে ওরা প্রতারণা করেছে? অবশ্যই আপনাদের সাথে প্রতারণা করেছে। অবশ্যই এদেশের ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছে, এদেশের জনগণের সাথে প্রতারণা করেছে। তাই সারা বাংলাদেশে রব উঠেছে, নব্য মুস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ বাটপার। এটা হচ্ছে বাংলাদেশের এখন জাতীয় স্লোগান, নাম্বার 1 স্লোগান, নব্য মুস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ বাটপার। সারা বাংলাদেশে রব তুলুন, এদেশ থেকে এদেরকে বিতাড়িত করুন। ওদের মতো বাটপার যেন বাংলাদেশে আর যেন ফিরে না আসতে পারে। গতকালকে আসিফ নজরুল স্যার এক সাক্ষাৎকারে বলেছেন, একদিনে চাইলেই কি একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায়? অবশ্যই করা যায়।
প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এবং যারা বিশেষ করে তিতুমির কলেজ এবং ঢাকা কলেজ সহ যারা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করছেন, বিশেষ করে তিতুমির কলেজের ছাত্রছাত্রী ভাইদেরকে বন্ধুদেরকে বলছি, এই বাংলাদেশে বর্তমান যেই সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূস সরকার, সেটি তো কোনো নিয়মের তোয়াক্কা না করে নিয়মের বাইরে গিয়ে অসাংবিধানিক ভাবে করা হয়েছে। এই যে তারা উপদেষ্টারা শপথ নিয়েছে, সেটি নিয়ম ভঙ্গ করে করা হয়েছে। বাংলাদেশে যা কিছু করা হচ্ছে এখন কোন নিয়ম আইন কানুনের নিয়মের তোয়াক্কা না করে করা হচ্ছে। আর সেটি যদি করা হয়ে থাকে তাহলে একটি সাধারণ একটি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে কিসের আসিফ নজরুল, কিসের আইনের দোহাই দিচ্ছেন, সময়ের দোহাই দিচ্ছেন? এগুলো হচ্ছে আসিফ নজরুলের বাউতাবাজি। আসিফ নজরুল হচ্ছে খন্দকার মুস্তাকের প্রপার উত্তরসূরি। সে এই বাংলাদেশটাকে ধ্বংস করে বাংলাদেশের মানুষদেরকে ভিক্ষার থালি হাতে দিয়ে সে দেশ থেকে বিদায় নিবে। ওরা বাটপার, ওরা প্রতারক, ওরা চিটার, এরা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওরা বিশ্বাসঘাতক। ওরা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশকে, যে দেশটি উন্নয়নের মহাসড়কে ছিল, সেই দেশটিকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে এই আসিফ নজরুল, আসিফ নাহিদ, এই গংরা ফ্যাসিস্ট স্বৈরশাসক সুদখোর মহাজন ইউনূস। এটি আজকে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করে দিয়েছে। ওরা শুধু তাই করে নাই, আপনারা জানেন এই দেশের মানুষ যখনই কোনো মানুষের বিপদ আসে, যখনই কোনো মানুষের সমস্যা হয়, তখন এই দেশের মানুষ সেই সমস্যাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে। এটা আমাদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যের অংশ। যখন কুমিল্লাতে এবং নোয়াখালীতে যখন বন্যা হলো, এই দেশের মানুষ তাদের জমানো মাটির ব্যাংকে জমানো টাকা, বাচ্চাদের জমানো টাকা, সব টাকা নিয়ে এই বন্যার্তদের সাহায্যের জন্য দিয়েছিল। এর বিনিময়ে কি হয়েছে? এর বিনিময়ে এই সমন্বয়কারীরা, হাসনাত সার্জিসরা এই টাকা ব্যাংকে জমা রাখিয়ে এই টাকা দিয়ে নতুন নতুন গাড়ি কিনে, এই টাকা দিয়ে তাদের নতুন নতুন পোশাক কিনে, আজকে এদের পোশাকের বাহার দেখেন, গাড়ির বাহার দেখেন, এগুলো দিয়ে সারা বাংলাদেশে এদের রাজনৈতিক উচ্চবিলাস পরিপূর্ণ করছে। সারা বাংলাদেশে ওদের রাজনৈতিক কায়েস মিটাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় গিয়ে মিছিল সমাবেশ করে বেড়াচ্ছে। আপনারা তো এই জন্য তাদেরকে তো টাকা দেন নাই। আপনারা টাকা দিয়েছেন বন্যার্তদের সাহায্যের জন্য, সরল বিশ্বাসে আপনারা ওদেরকে টাকা দিয়েছেন, কিন্তু সেই টাকা ওরা মেরে দিয়ে এদেশের জাতির সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বাটপারি করেছে। তাই সারা বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় স্লোগান হচ্ছে নব্য মুস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ বাটপার। এই স্লোগান আজকে আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। আজকে আমি যেটি দেখলাম যে আজকে কলেজের শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তাদেরকে একজন সেনাবাহিনীর একজন ঢাল নিয়ে সিভিল পোশাকে একজন লোককে পিটাচ্ছে। এরা কারা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপর এইভাবে আঘাত করছে, ছাত্রছাত্রীদেরকে এভাবে গরু বাছুরের মতো পিটাচ্ছে? এই কোমলমতি ছাত্রছাত্রীদের কি জীবনের কোনো মূল্য নেই? 5ই আগস্টে সরকার পতনের জন্য এরা ছাত্রদের জীবন নিয়ে চিনিমিলি কেটেছে। ওরা ছাত্রদের রক্তের সাথে বেইমানি করেছে। ছাত্রদের মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে ওরা আন্দোলনে নেমেছিল যে যত ছাত্র খুন করা যাবে আন্দোলন তত দানা বাঁধবে। সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে তারা ছাত্রদেরকে হত্যা করার জন্য নিজেরা ছাত্রদেরকে হত্যা করে 7.62 রাইফেল দিয়ে ছাত্রদেরকে হত্যা করে আন্দোলন দানা বাঁধিয়েছিল। এই সরকার হটিয়েছিল। এটা ছিল তাদের পরিকল্পনার অংশ। ওরা ছাত্রদের প্রতি ন্যূনতম কোনো মায়া মহব্বত ভালোবাসা নেই। আজকে কিভাবে ছাত্রদেরকে আজকে এই ঢাকার রাজপথে ছাত্রদেরকে কিভাবে পিটানো হলো, পিটিয়ে তাদেরকে মাটিতে শুয়ে দেওয়া হলো। এটি কোনো সভ্য দেশের সভ্য ইতিহাসে এরকম জঘন্য ঘটনা ঘটতে পারে না। তাই আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, স্মরণ করিয়ে দিয়ে বলছি, আপনারা মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে ছাত্রদের উপরে যখন হাত দিয়েছিলেন তখন কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের পতন ত্বরান্বিত হয়েছিল এবং তাদের পতন নিশ্চিত হয়েছিল। আজকেও যারা আপনাদের ছাত্রদের গায়ে হাত দিচ্ছেন তাদের পতন নিশ্চিত। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে বলবো, আপনারা জেগে উঠুন। রাজনৈতিক দলগুলো শুনুন, আপনারা সংস্কার করার সুযোগ দেন। ওরা সুযোগ না দিলে আমরা আর কি করবো? আমরা নির্বাচন দিয়ে চলে যাবো। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছি, তারাই পছন্দ করে এনেছে। আমরা যুদ্ধ পারি উদ্ধার করি, অর্থনীতি লন্ডবন্ধ, ব্যাংকিং সিস্টেম লন্ডবন্ধ, ব্যবসা বাণিজ্য লন্ডবন্ধ। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মন্ডলী, তার আজকে আমার ছেড়ে আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। আর আমাদের তো সাধারণ উত্তর দরকার নেই। আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে চাচ্ছি না যে সুন্দর দেখাতে হবে আমাদেরকে। আমাদের তো সেই ঠেকা নেই। আমরা যা আছে সেটাই বলি, বরং খারাপ করি সেটা তাড়াতাড়ি বলি যে এই খারাপ অবস্থা আমরা পেয়েছি। এখনো অনেকে প্রশ্ন করছে এরকম আপনারা আবার কোনো নতুন করে ফ্যাসিবাদ তৈরির দিকে হতে পারে। আমি সেটার জন্য বলছি যে সংস্কারগুলো করে দেন। সংস্কারগুলো হলে আর ওগুলো হবে না। ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে। আমরা তার নতুন পুলিশ আনতে পারবো না। এই পুলিশকে জোড়াতালি দিয়ে চালাতে হবে, নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে জোড়াতালি দিয়ে চালাতে হবে। অনেক কম হলেও ও 4 বছর
বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে, এখন এটা হয়ে গেছে নির্বাচন নিয়ে। অথচ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল না, এবং রাজনৈতিক দল যদি বলে যেগুলো বাদ দেন, নির্বাচনটা দিয়ে দেন, কাজ হয়ে যাবে। সেই জন্য বলছি আমি তো বলতে পারছি না। দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং, এবং আপনিও বারবার বলছেন এখন একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্নের মধ্যেও যে 75-এর পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব ড্রাস্টিক্যালি ইনফ্লেশন 75-এর 15ই আগস্টের আগে প্রায় 65-র কাছাকাছি ছিল, রাতারাতি 15 দিন 20 দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে। আপনাদের সময় অনেকেরই একটা ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে, কারণ চাঁদাবাজরা চলে গেছে, বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সেটিং করতো তারা তো সব পালিয়ে গেছে, দ্রব্যমূল্য কমছে না কেন? সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন, করতেছেন এটা আমার বলার তো দরকার নাই। 6টা বন্যা গেছে, সেটার দখল সহ্য করতে হচ্ছে, ফসল নষ্ট হয়েছে, সবজি নষ্ট হয়েছে, এক জায়গায় তো না বিভিন্ন জায়গায় এটা হয়েছে, কাজে সেটার একটা দখল। তারপর যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলো হলো যে এক্সচেঞ্জ হয়ে গেছে, এক্সচেঞ্জ এই টাকা এই ডলারের পরিবর্তন হয়ে গেছে, কাজে সেখানে খরচ বেশি হচ্ছে, এই জন্যই ইনফ্লেশন হাই হয়ে গেছে। স্যার, ব্যাংকিং খাত সংস্কার নিয়ে ইতিমধ্যে আপনি নিজেও আপনার বক্তৃতায় বলেছেন অনেকগুলো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা এটাও দেখছি যে আমানতকারীরা তারা আগেও যখন বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাংকে তসরুপ করেছে তখনও অসুবিধার মধ্যে ছিল, এখনও নতুন পরিস্থিতিতে অসুবিধায় পড়েছে, কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারাই ভোগান্তির মধ্যে পড়বেন। ওইটা হলো যে অপশনগুলো কি, একটা হলো যে টাকা দিয়ে দাও, ব্যাংক বন্ধ করে দাও, দিচ্ছে আর টাকা দিতে পারতেছে না, তার চেয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাংক বাঁচায় রাখে। বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না, এটা কি করা যাবে? এটাকে বন্ধ করে দেওয়া, বিক্রি করে দেওয়া? বিক্রি করার আইনের প্রশ্ন আছে, কার জিনিস আপনি বিক্রি করতেছে? সে যদি তেল আমদানি না করে আমি ভোজ্য তেল পাচ্ছি, সে যদি চিনি আমদানি না করে আমি চিনি পাচ্ছি, কাজে তাদেরকে চালু রাখবে, চিনি আসবে নাকি বন্ধ করে দিয়ে চিনি বন্ধ করে আরেকজনকে চিনি আনতে হবে, কে চিনি আনবে? কাজে এইগুলো দোটানার বিষয়। আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছিলাম, এখন স্বয়ং সম্পূর্ণ আর নাই। এই 6টা বন্যার কথা বললাম, একবার ঠিক মৌসুমের ধান কাটার আগে নষ্ট হয়ে গেল সব, কাজে এই বিরাট একটা ঘাটতি, সেই ঘাটতি পূরণের জন্য এখন ইম্পোর্ট করতে হচ্ছে আমাদের। সাংবাদিকতার বিষয় এটা হলো যে একটা জায়গায় যাওয়ার অনুমতি পাওয়া না পাওয়া। আমি টেলিফোনে সব কাজ এখান থেকে বসে করে পাঠাবো, শুধু ঢুকতে পারতেছে না, ঢোকার অধিকারটা নেওয়া হয়েছে এবং সেটা আইনে বলা আছে, এই কাজ যে কোনো সময় বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি করেছে। নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে, তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। প্রফেসর ইউনূস অবশেষে একটা সত্যিকারের ভালো অ্যাপয়েন্টমেন্ট দিলেন। তিনি আমাদের প্রিয় ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় তার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিচ্ছেন। সম্প্রতি আমি খলিল ভাইকে দুইবার ইন্টারভিউ করছিলাম, যেগুলো আপনারা অনেকেই দেখছেন। এই যে এই দুইটা, যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমাকে অনেকেই বলছেন এগুলো ছিল মাস্টার ক্লাস ইন্টারভিউ। খলিল ভাই, আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। বাংলাদেশের 1 নম্বর আন্তর্জাতিক সমস্যা অর্থাৎ রোহিঙ্গা সমস্যার গুরুভার এখন আপনার স্কন্ধে, সেই সাথে যোগ হয়েছে অগ্রাধিকারমূলক বিষয়াবলী। হাই রিপ্রেজেন্টেটিভ পদবিটা অত্যন্ত উপযুক্ত হয়েছে। এতে করে দেশে বিদেশে উভয় জায়গাতেই প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি হিসেবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন। এই বিশাল দায়িত্ব পালনে সূক্ষ্ম এবং জটিল কূটনৈতিক দক্ষতা এবং ব্যাপক জাতীয় এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রয়োজন, আপনারা সবাই বুঝতেছেন। এর শতভাগ আপনার আছে খলিল ভাই। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরে নিবিড়ভাবে কাজ করার পূর্ব অভিজ্ঞতাও আপনার আছে, এটা হয়তো অনেকেই জানে না। তাই আপনি এই দায়িত্ব পালনে পুরোপুরি সফল হবেন সে বিষয়ে আমি নিঃসন্দেহ। 6টা কারণে আমি খলিল ভাইয়ের এই নতুন দায়িত্ব গ্রহণে আনন্দিত। আসেন দেখি সেগুলো কি কি। প্রথমত, জুলাই বিপ্লবে তার অবদান। আপনারা পর্দায় যে বিধ্বংসী পিনাকিকে দেখছেন, সেই পিনাকির সারথি ছিলেন খলিল ভাই। আমি নিজেকে বলি অর্জুন আর খলিল ভাইকে শ্রীকৃষ্ণ। এটা একটু ব্যাখ্যা করি। গল্পটা মহাভারতের। চাচাতো ভাইদের মধ্যে রাজ্য নিয়ে যুদ্ধ। এক পক্ষের সেনাপতি অর্জুন ভালো ধনুর্ধর, ভালো যোদ্ধা, কিন্তু বিপক্ষে অনেক বীর আছে যারা অর্জুনের চাইতে খারাপ না যুদ্ধবিদ্যায়, ধনুর্ধর হিসাবেও খারাপ না, কেউ বরং ভালো। তো এই অর্জুনকে শ্রীকৃষ্ণ বিজয়ী করবেন, এমন ভাবে বিজয়ী করবেন যে সাফল্যটা অর্জুনের বলে মনে হয়। তো ভগবান হইয়াও তিনি অর্জুনের রথের সারথি হন, পুরা যুদ্ধে পরামর্শ দিয়া, উপদেশ দিয়া, কাউন্সেলিং কইরা, এমনকি অর্জুনের প্রাণ বাঁচায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ জয় করে দেন। শ্রীকৃষ্ণ না থাকলে ওই যুদ্ধে অর্জুনের বিজয়ী হওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা ছিল না। এই যুদ্ধের শুরুতে তো বিপক্ষ শিবিরে আত্মীয় স্বজন দেখা অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে বলছে, তাইলে হালাই যুদ্ধেই যাবো না। তারে যুদ্ধে নামানোর জন্য যা যা কইয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে মোটিভেট করেছিল সেটাই হইতেছে গীতা। যাই হোক, গত 3 বছর খলিল ভাইয়ের সাথে আমার দিনে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা কথা হইতো।
অফিস থাকলে আমি অফিসের শেষে জিমে যাই, আপনারা জানেন। জিম থেকে বাইরে হইয়া আমি হাঁটতে হাঁটতে খলিল ভাইকে কল দিতাম। সেই কলটা আইসা বাসায় আইসা শেষ হইতো আমার ডিনারের আগে আগে। মাঝে ডিনার করতে করতে ওনার সাথে কথা চালায় যেতাম। কিভাবে কখন কোন ন্যারেটিভ যাবে সেটা ঠিক করতাম আমরা, একে অন্যকে চ্যালেঞ্জ করতাম। খলিল ভাই গ্রাউন্ড লেভেল থেকে প্রত্যেকটা এপিসোডের ফিডব্যাক নিয়ে দিতেন আমাকে প্রত্যেক দিন। আরো একজন দিতেন আমাকে ফিডব্যাক, তিনি হচ্ছেন শফিক রেহমান। কোন কথা কিভাবে বলতে হবে, কোনটা ভালো হয়েছে, কোনটা অতটা ভালো হয়নি, খুঁটায় খুঁটায় ফিডব্যাক দিতেন শফিক ভাই। সেজন্যই আমার এপিসোডগুলো দিনে 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 মান বাড়ত। আমার মতো মাথা গরম মানুষকে মাথা ঠান্ডা করে শিখেছেন খলিল ভাই, আইডিয়া দিয়া, উপদেশ দিয়া। সর্বোপরি ফ্যাসিবাদ নির্মূলের আশার প্রদীপটা নিরন্তর জ্বালায় রেখা তিনি আমার পাশে ছায়ার মতো থাকছেন সবসময়। তার সঙ্গে যে সব বিষয়ে আমার মতের মিল হয়েছে তা কিন্তু না, কিন্তু ভিন্ন মতকে সম্মান দেখানোর একটা অসাধারণ গুণ খলিল ভাইয়ের আছে, যেটা আমি অনেকের মধ্যে দেখতে পাই না। ফ্যাসিবাদের পতনের ঠিক আগে তার কাছ থেকে একটা দারুণ আইডিয়া পাই। আমি সাথে সাথে আইডিয়াটা প্রফেসর ইউনূসের সাথে শেয়ার করি। জাতিসংঘে একটা কাজ, যেটা প্রফেসর ইউনূস আমার অনুরোধে করছিলেন, আর খলিল ভাই জাতিসংঘে উনার সাবেক সহকর্মীদের মাধ্যমে ফলো আপ করেছিলেন। সেটা গণখুনি হাসিনার দ্রুত পতনের পিছনে ওই কাজটার একটা ভূমিকা ছিল, ছোট হোক বড় হোক। দ্বিতীয় কারণটা হচ্ছে খলিল ভাইকে সরকারে নিয়ে প্রফেসর ইউনূস মেধার প্রতি তার অঙ্গীকার ব্যক্ত করলেন। বাংলাদেশের প্রথম রেগুলার বিসিএস পরীক্ষায় খলিল ভাই প্রথম হয়েছিলেন। ওই সময় 1600 নম্বরের পরীক্ষা হইতো। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে এমএ পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন। 3 বছরের কম সময়ের মধ্যে আমেরিকার 2টা শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি আইন এবং কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এবং তারপরে অনেকে থেকে যায় আমেরিকায়, উনি থাকেন নাই, দেশে ফিরে আসেন। এরপর বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি সাফল্যের সঙ্গে কাজ করেন। এই যে আপনারা দেখেন না যে আমাদের গার্মেন্ট সেক্টর এত দ্রুত প্রসার লাভ করলো, তার একটা প্রধান কারণ হচ্ছে বিশ্বের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া। স্বল্পোন্নত দেশগুলোর পণ্যের শুল্কমুক্ত সুবিধার প্রধান আর্কিটেক্ট এই খলিল ভাই। এছাড়া সততা আর সৌজন্যে খলিল ভাইয়ের জুড়ি পাওয়া মুশকিল। ওনার সাথে 3 বছর আমার যে আলাপগুলো হয়েছে, প্রত্যেকটা আলাপ থেকে কিছু না কিছু আমি শিখছি, যা আমার চিন্তাকে গড়ে তুলছে। তৃতীয় কারণটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুটাকে প্রফেসর ইউনূস তার সর্বোচ্চ অগ্রাধিকার সমূহের সাথে যুক্ত করছেন। আগে তিনি বলছেন যে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমস্যা। আমাদের জাতীয় নিরাপত্তার ইস্যুটাও এটার সাথে গভীরভাবে জড়িত। নির্মম গণহত্যার শিকার একটা অসহায় জনগোষ্ঠীর নিরাপদে এবং সকল অধিকার সহ প্রত্যাবর্ষণের বিষয়টা নিয়ে গণখুনি হাসিনা কোনো ধরনের উল্লেখযোগ্য উদ্যোগী নেয় নাই। এবং ডাইনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল নোবেল পুরস্কার পাওয়ার অসৎ এবং কুৎসিত আকাঙ্ক্ষায়। নোবেল পাওয়ার কারণে প্রফেসর ইউনূস সারা বিশ্বে বাংলাদেশের মুখচ্ছবি হিসেবে আবির্ভূত হয়েছেন। এমনকি মুজিবের ইমেজকেও অনেক গুণ ছাপায় গেছেন তিনি। এইটা হাসিনার গায়ে জ্বালা ধরায় দেয়। কিন্তু যখন সে দেখলো যে এই পুরস্কার পাওয়ার কোনো উপায় বা সম্ভাবনা নাই, তখন থেকে রোহিঙ্গা ইস্যুকে সে চরম অবহেলার দৃষ্টিতে দেখছে। এ বিষয়ে ইন্ডিয়ার লাইনকে সে অন্ধভাবে অনুসরণ করছে। এমনকি গণহত্যাকারী ঘৃণিত মায়ানমার জান্তা, যারা কিনা বাংলাদেশের সাথে চরম শত্রুতামূলক আচরণ করছে, তাদের কাছে নতজানু হয়ে থাকছে। ফলে জাতীয় এবং আন্তর্জাতিক অগ্রাধিকার তালিকা থেকে এই ইস্যুটা প্রায় খসে পড়ছে। প্রফেসর ইউনূসকে শুকরিয়া, তিনি এই টপ প্রায়োরিটি ইস্যুটাকে পুনরুজ্জীবিত করার মহৎ উদ্যোগ গ্রহণ করছেন এবং খলিল ভাইয়ের মতো একজন মেধাবী, দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে এই দায়িত্বটা দিচ্ছেন। চতুর্থ কারণ হচ্ছে যে খলিল ভাইকে সরকারে নেওয়ার মাধ্যমে দেরিতে হইলেও প্রফেসর ইউনূস জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্বীকৃতি দিলেন। আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশাল ভূমিকা পালন করছেন, তাদের অনেকে আত্মদান করছেন। এর মধ্যে আছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তাদের একটা বিরাট অবদান। খলিল ভাই এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। 5 নম্বর কারণ হচ্ছে দীর্ঘকাল প্রবাসে থেকেও খলিল ভাই খাঁটি বাংলাদেশী রয়ে গেছেন। বছর 4 আগে তিনি আমেরিকান নাগরিকত্ব লাভের যোগ্যতা অর্জন করছিলেন, তা সত্ত্বেও তিনি আমেরিকান নাগরিকত্বের জন্য আবেদন করেননি। আমি মেলাবার জিজ্ঞেস করছি উনাকে এই কারণটা, উনি এড়াই গেছেন। একবার উনি বলছেন যে আমেরিকান নাগরিকত্ব গ্রহণের শপথ গ্রহণের প্রক্রিয়ায় বাংলাদেশের নাগরিকত্বের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হয়। এক সময় জাতিসংঘে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে নিজ দেশে প্রতিনিধিত্ব করছেন, সেই কারণে বাংলাদেশের সাথে তার সম্পর্ক ছিন্ন করাটা তার পক্ষে কষ্টকর বোধ হয়েছে। এখনো তাই তার হাতে শুধু বাংলাদেশের পাসপোর্ট, অন্য কোনো দেশের পাসপোর্ট নাই। আর শেষ কারণটা হচ্ছে যে খলিল ভাইয়ের সাথে আমার সাম্প্রতিক 2টা টক শো, মানে যেটাকে আমি শ্যাডো ক্যাবিনেট বলছিলাম, সেটা খুব পপুলার হয়েছিল। আমার শ্যাডো ক্যাবিনেট থেকে একজন এক্সপার্ট ক্যাবিনেটে যাইতেছে। বিভিন্ন বিষয়ে খলিল ভাইয়ের গভীর জ্ঞান, অভিজ্ঞতা এবং ব্যক্তিত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। কিন্তু ওই টক শো এর পরে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলছেন যে এটা ছিল মাস্টার ক্লাস ইন্টারভিউ। অসংখ্য শ্রোতা কমেন্ট করছিলেন প্রফেসর ইউনূস যেন খলিল ভাইকে তার সরকারে অন্তর্ভুক্ত করেন। তিনি তাদের চাওয়া পূর্ণ করছেন। আমার এবং আমার শ্রোতা দর্শকদের তরফ থেকে প্রফেসর ইউনূসকে এই জন্য অতিরিক্ত সাধুবাদ জানাচ্ছি। এইবার কলে লাইন ধরতে পারে কেউ কেউ আমার চ্যানেলের শ্যাডো ক্যাবিনেটে আসার জন্য, বুঝছাও। তবে
এই পুরো বিষয়টায় আমার আরো একজনকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে। তিনি হইলেন খলিল ভাই স্ত্রী সাথী ভাবি। কারণটা একটু বিশদ খুলে বলি আর কি, অনেকে হয়তো জানেন না, খলিল ভাই হয়তো কোনোদিন বলেন নাই। সাথী ভাবিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে খুব ভালো ছাত্রী ছিলেন। পরে বস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে MS করেন। এই সময় জেনেভায় জাতিসংঘে পাবলিকেশনস অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। কিন্তু সন্তানদের বড় করার প্রায়োরিটি মনে করায় তিনি তা কন্টিনিউ করেননি চাকরিটা। সন্তানদের বড় করাতেই তিনি তার সমস্ত সময় এবং এনার্জি ব্যয় করছেন। খলিল ভাই 2 কন্যা, বড় মেয়ে আমার পেশার মানে কলম্বিয়া এবং হার্ভার্ড ট্রেন ডাক্তার এবং নিউ ইয়র্কের সবচেয়ে বড় হসপিটাল চেনের নিউরোক্রিটিক্যাল কেয়ারের পরিচালক। ছোট মেয়ে জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডক্টর জুরিস ডিগ্রি লাভ করে ওয়াশিংটনে একটা বৃহৎ আইন প্রতিষ্ঠানের পার্টনার। আমেরিকায় আইন পেশার এটা খুব উঁচু একটা পদ। খলিল ভাইয়ের বড় মেয়ে, তার স্বামী, তার 2 সন্তান নিয়ে খলিল ভাইদের সাথে কানেকটিকাটের গ্রিনিচ শহরে থাকেন। আমেরিকা বাবা মায়ের সাথে অ্যাডাল্ট সন্তানদের সাথে থাকাটা কিন্তু খুবই বিরল। নাতি নাতনিরা তাদের প্রিয় নানাকে অনিচ্ছা সত্ত্বেও ঢাকায় যাইতে দিচ্ছেন, কিন্তু নানিকে তারা কিছুতেই ছাড়বে না। ফলে সাথী ভাবিকে আমেরিকায় থেকে যেতে হচ্ছে। ভাবি আপনাকে ধন্যবাদ এই সাময়িক বিরহ দশা মেনে নেওয়ার জন্য। আপনি দুশ্চিন্তা করবেন না ভাবি, ঢাকায় খলিল ভাইয়ের অনেক শুভানুধ্যায়ী আছেন যারা ভালোভাবে খলিল ভাই টেক কেয়ার করবেন। আর এছাড়া আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা তো আছেই, তারা তো জানলো খলিল ভাই পিনাকি দাদার গুরু। তাইলে খলিল ভাই যেখানে যাবেন সেখানেই আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগিনীরা উনার কাছে আসবেন এবং উনার টেক কেয়ার করবেন। প্রফেসর ইউনূস এবং তার সরকার একটা কিন্তু বড় লাভ হইল খলিল ভাইয়ের মতো একজন মেধাবী, দক্ষ, অভিজ্ঞ, সৎ এবং সত্যিকারের সৎজন একজন কলিগকে পাইয়া। অন্যদিকে আমার কিন্তু একটা বড় অসুবিধা হইল আর কি, মানে খলিল ভাই খুবই কঠোরভাবে নিয়ম কানুন মেনে চলার লোক আর কি। উনি কোনোভাবে এদিক ওদিক করবেন না। নতুন দায়িত্ব পালনকালে তিনি আমাকে এতকাল ধরে যে সাহায্য করছেন, যে উপদেশ দিচ্ছেন, যে পরামর্শ দিচ্ছেন, যেভাবে পাশে ছিলেন ছায়া হইয়া, সেটা তিনি পারবেন না এবং এটা উনি করবেনও না, আমি জানি। আমি এটা খুবই মিস করব। মানে খলিল ভাই আমার বড় ভাইয়ের মতো ছিলেন আর কি। তবে দেশ এবং জাতির জন্য তিনি যে অবদান রাখবেন এটা আমার দৃঢ় বিশ্বাস। তার তুলনায় আমার এই অসুবিধা সামান্য ক্ষতি বলে আমি মেনে নিছি। আপনার এই নতুন যাত্রা শুভ খলিল ভাই, মাই কমান্ডার। স্যালুট আপনাকে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।